নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুরু করছি এই উপন্যাসের অন্তিম পর্ব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের জানাই সমরেশ মজুমদারের এর আগেও আমি অনেক গল্প উপন্যাস পাঠ করেছি। ওনার বিখ্যাত উপন্যাস কালপুরুষ, মৌসলকাল, কলিকাল, বুনো হাঁসের পালক, এছাড়াও ছোট ছোট অনেক উপন্যাস যেমন ছায়াবৃতা, বালিকা জানে না, লক্ষ্মীর পাঁচালী, আত্মীয় স্বজন, এগুলো সবই আছে আমার চ্যানেলে। আপনারা যদি চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমি সমস্ত উপন্যাসের প্লেলিস্টের লিংক দিয়ে দিয়েছি। সমরেশ মজুমদারের নভেল প্লেলিস্ট, সেখানে সমস্ত উপন্যাসের পরপর পর্ব সব পেয়ে যাবেন। আগের পর্বে আপনারা শুনেছিলেন কৃষাণু তিতিরকে প্রপোজ করে যে সে তাকে বিয়ে করতে চায়, সে তাকে ভালোবাসে। কৃষাণুর হঠাৎ করেই জার্মানিতে চাকরি হয়ে যাওয়ায় সে 2 সপ্তাহের মধ্যে ইন্ডিয়া ছেড়ে জার্মানি চলে যাবে। সে অভিনয় ছেড়ে চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে সে তিতিরকে তার মনের কথা জানায়। তিতিরেরও কৃষাণুকে ভালো লাগে, কিন্তু কখনো সে ভাবেনি কৃষাণু এরকমভাবে চলে যাবে এবং যাওয়ার আগে তাকে এসব বলবে। তিতির তার কাছে সময় চায়। পারমিতা যেদিন বাড়িতে এসে সবার সামনে সমস্ত সত্যি ঘটনা বলে, তার পরের দিন ঘুম থেকে উঠেই সুবীর চলে যায় রঞ্জনার বাড়িতে। বাড়ি থেকে চা খেয়েও যায় না, কিন্তু রঞ্জনার বাড়ি গিয়ে সে কিছুই জানায় না। সেখানে রঞ্জনার মা তাকে জামাই আদর করছে। রঞ্জনা এই কথাগুলো জানায় তিতিরকে ফোন করে অফিস থেকে। তিতির তখন জানতে পারে যে সুবীর সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় গেছে। সেদিন রঞ্জনার সন্ধেবেলা তার শ্বশুরবাড়িতে আসে। ইতিমধ্যেই কৃষাণু যে তিতিরকে প্রপোজ করেছে এবং তিতির যে তার কাছে সময় চেয়েছে, সেই কথাগুলো তিতির রঞ্জনাকে জানায়। রঞ্জনা নিজে উপযাচক হয়ে তার শ্বশুরকে জানায়, শাশুড়িকে জানায়, এবং সে চায় খুব তাড়াতাড়ি যেন কৃষাণু আর তিতিরের বিয়েটা হয়ে যায়। এই সব কিছুর মধ্যে তিতিরের কোনো আপত্তি থাকে না। 2 বাড়ির সঙ্গে কথা হয়। আজকে শুনবেন আপনারা এরপর থেকে। রঞ্জনার মুখের দিকে তাকিয়ে বাবা বললেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই বৌমা, এই বাড়িটা কিন্তু তোমারও। দরজার দিকে এগিয়ে গেলেন তিনি। রঞ্জনা ঢুকে পড়ল তিতিরের ঘরে। চাপা গলায় বলল, তিতির, তোমার দাদা এসেছেন। আজ একটু তাড়াতাড়ি? শরীর যখন খারাপ তখন নিশ্চয়ই নেশা করেনি। রঞ্জনা বিছানায় বসল। আমার কিছু যায় আসে না তিতির। বাইরে তখন মায়ের মুখোমুখি সুবীর। মা জিজ্ঞাসা করল, কি রে, তোর শরীর এখন কেমন আছে? আছে। এটা কীরকম উত্তর হলো? ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছিস? তুমি জানলে কি করে? কেন, তোর শাশুড়ির মুখে শুনতে হলো? শরীর খারাপ হয়েছে বলে ওদের ওখানে জ্বালাতে গেলি কেন? এই বাড়িতে কি হয়েছিল? ওরা বাড়ি যেতে বললে গোঁ ধরে ওখানেই পড়েছিলি। হ্যাঁ রে, তোর কি মাথাটা খারাপ হয়ে গেল? সরো, ঘরে যাব। না, আগে বিজয় ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে আয় যা। প্রেশার কমে গেছে শুনলাম। এই বয়সেই তোরা যে কি করিস। আমি এখন ঠিক আছি। আর বাবা কোথায় গেল? ফোন করতে। এত রাত্রে? কাকে? তাকেই তো জিজ্ঞাসা করতে পারতিস, জিজ্ঞেস করলি না কেন? আমায় দেখে তো মুখ ফিরিয়ে নিল। তোর যা ব্যবহার তাতে তো এটাই স্বাভাবিক। তিতিরের একটা সম্বন্ধ এসেছে। মেয়ে পক্ষ হিসেবে আমাদের তো আগে কথা বলা দরকার, তাই উনি ফোন করতে গেছেন। কি, তিতিরের বিয়ের সম্বন্ধ? বাহ, ও বিয়ে করবে তাহলে? কেন করবে না? না, ওই গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে কি খাঁচায় ঢুকবে ও? জানি না, তবে সব মেয়েই চায় একটা সংসার পাততে। ও চাইবে না কেন? ওর সঙ্গে কথা বলে না হয় ফোন করতে যেতে পারতো বাবা। পরেও না বললে তো মুখ থাকবে না। তা সম্বন্ধটা আনলো কে? বৌমা। কি? অত অবাক হওয়ার কি আছে? বৌমার সঙ্গে তো তিতিরের ভালোই সম্পর্ক। ছেলে জার্মানিতে চলে যাচ্ছে, বেশি সময় নেই। যা করার এই 15 দিনের মধ্যেই করতে হবে। কি যে কি হবে আমি তো ভেবে পাচ্ছি না। অসম্ভব, এত তাড়াতাড়ি টাকার জোগাড় হবে না।
অবশ্য তোমার মেয়ের মধ্যে তো অনেক টাকাই জমিয়ে ফেলেছে, নিজের বিয়ের জন্য নিশ্চয়ই সেটা বাবাকে দেবে। কিন্তু মা, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, যে ছেলে বিদেশে চলে যাবে সে কেন তিতিরকে বিয়ে করতে যাবে বলো তো? অভিনেত্রীকে বিয়ের পর একা রেখে কেউ বিদেশে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারে? ডাল মে কুছ কালা হ্যায়। ছেলেটা সম্পর্কে খোঁজখবর কি নিয়েছো? যা নেওয়ার তোমার বাবাই নেবেন। ওহ, তাহলেই হয়েছে। তা রঞ্জনার কি পরিচিত কেউ? আমি অত শত জানি না। মা, তুমি জিজ্ঞাসা করলে আমার মাথা খারাপ হয়েছে কিনা। আমি তো দেখছি তোমাদেরই সবার মাথা খারাপ হয়েছে, তোমরা পাগল হয়ে গিয়েছ। তোমার বৌমার যে পরিণতি হয়েছে তা তো নিজের চোখেই দেখছো। যে নিজের সংসার ভেঙে দিয়েছে সে কি করে অন্যের সংসার তৈরি করতে সাহায্য করবে বুঝে পাই না। আমি বাবা এর মধ্যে নেই। মা এবং ছেলের কথোপকথন ওরা চুপচাপ শুনে গেল। তিতির বলল, কিছু মনে করো না বৌদি, আমার না ইচ্ছে করছিল বাইরে বেরিয়ে প্রতিবাদ করি, কিন্তু সেটা খুব নোংরামির পর্যায়ে চলে যেত। আমার মনে হয় আমি এখন চলে যাই এখান থেকে। এখন এই রাত্রে? কি আর এমন রাত হয়েছে দিতির? বাবা কিন্তু তোমাকে থাকতে বলেছে, তুমি চলে যাবে? বাইরের দরজায় শব্দ হলো। বাবা ঢুকলেন। বেরিয়ে গেলাম অথচ কেউ দরজাটা বন্ধ করলো না। হ্যাঁ, এই বন্ধ করা হয়নি। তা ফোনে পেলে? হ্যাঁ, মায়ের সঙ্গে কথা হলো। ওর বাবা নেই। ভদ্রমহিলাকে তো বেশ শিক্ষিত আর ভদ্র বলেই মনে হলো। তা মেয়েকে দেখতে আসতে চাইলেন নাকি? না না, মেয়ে দেখতে নয়, বললেন আপনার মেয়েকে তো টিভিতে রোজই দেখছি, যাব আপনার সঙ্গে আলাপ করতে। আপনিও একদিন আসুন আমাদের বাড়িতে, ছেলের সঙ্গে কথা বলুন। সবাই একমত হলে কাছাকাছি একটা দিন ঠিক করা যাবে, এবং তার জন্য আপনার উপর কোনো চাপ যেন না পড়ে। কথা শুনে তো ভালোই লাগলো, ভাবছি কালই যাব একবার ওদের ওখানে। শুনছ, সুবীর এসেছে। তা আমাকে কি করতে হবে? ও বলছিল এই ছেলে সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। ওকে বলে দাও এই ব্যাপারটা নিয়ে যেন মাথা না ঘামায়। বৌমা কোথায়? রঞ্জনা দরজায় গিয়ে দাঁড়ালো। বাবা বললেন, বৌমা, কাল কি তোমার একটু সময় হবে? তাহলে ওদের বাড়িতে যাওয়া যেত। হ্যাঁ, কখন বলুন? রঞ্জনা কথা বলার সময় বুঝতে পারছিল সুবীরের কানে তার গলা পৌঁছচ্ছে। এর প্রতিক্রিয়া কি হবে তা সে বুঝতে পারছিল না। কালকে তোমার কখন সুবিধে হবে? কালকে তো ছুটি, সকালেই যাওয়া যেতে পারে। বেশ, তাই হবে। তা তিতির কোথায়? তিতির রঞ্জনার পাশে এসে দাঁড়ালো। তিতির, আজকে রাত্রে তুমি তোমার মায়ের ঘরেই শুও। এই বৌমা তোমার ঘরে থাকবে। বাবা, আমি আর তিতির একসঙ্গে থাকলে অসুবিধা হবে না। ও আচ্ছা, বেশ। মা এবার ডাকলেন সবাইকে, এসো, খাবার দিচ্ছি। একজন পুরুষ মানুষ শামুকের মতো লুকিয়ে থাকলো গোটা রাত। সকালেও সামনে এলো না। প্রথমে অস্বস্তি হলেও শেষ পর্যন্ত রঞ্জনা সহজ হলো। শ্বশুরের সঙ্গে বেরোবার আগে তিতিরের সঙ্গে একটু ঠাট্টা ইয়ার্কি করে নিল। সে যখন সাজছে তখন তিতির আচমকাই প্রশ্ন করল, আচ্ছা, তুমি আমার কথা তো ভাবছ, নিজেকে নিয়ে ভেবেছ? দূর, আমার তো দিন শেষ। একদম বাজে কথা বলবে না। কিছু ভাবতে গেলেই ডিভোর্সের ব্যবস্থা করতে হয়। আমি নিজে থেকে তোমার দাদার বিরুদ্ধে কোর্টে যাব না। তিনি যদি চান তাহলে কৃতার্থ হব, তখন ভাবা যাবে। আর দাদাও যদি কোর্টে না যায় তাহলে আর কি, এই রকমই চলবে। তবে থামলে কেন? তোমার বাবার জন্য আমার খুব কষ্ট হয় তিতির। আচ্ছা, এবার চলি। যাওয়ার সময় মা জিজ্ঞাসা করল, তুমি ফিরে আসছো তো? না মা, আমি ওখান থেকেই বাড়ি ফিরে যাব। কিন্তু দিন ঠিক হয়ে গেলে আমার একার পক্ষে তো সামলানো তো সম্ভব নয়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি তো আছি।
ট্যাক্সিতে শ্বশুরের পাশে বসে একটু অস্বস্তি হচ্ছিল। হঠাৎ মনে হলো বাবা আর ছেলের মধ্যে কি বিপুল পার্থক্য। সে কথা খুঁজল, বাবা কিছু নিয়ে গেলে হতো না? কি নেবে বলো তো? মিষ্টি? একটা ভালো দোকান দেখলে নামা যাবে এখানে। বলতে বলতে প্রসিদ্ধ মিষ্টির দোকান চোখে পড়ল। বাবা নামতে যাচ্ছিলেন, কিন্তু রঞ্জনা বাধা দিল। সে নিজে নেমে 100 টাকার মিষ্টি কিনে আনল। কৃষাণুদের বাড়ি বেশ বড়সড়। ওর মা এক অবিবাহিত বয়স্ক মামা, আর সে থাকে। কৃষাণুর মা তো ওদের দেখে অবাক। আপ্যায়ন করে বসিয়ে বললেন, একটা খবর দিয়ে তো আসতে হয়। কাল রাত্রেও বললেন না যে আজকে সকালে আসবেন। খুব অসুবিধে করলাম কি? না না, মোটেই না, কিন্তু আপনাদের আপ্যায়ন করার সুযোগটা তো পেলাম না। দেখুন, সেই সুযোগ দিলে আপনারা যখন যেতেন তখন আমাদের পাল্টা আপ্যায়নের ব্যবস্থা করতে হতো। এর তো কোনো শেষ নেই। কৃষাণুর বাবা মারা গিয়েছেন বছর 10 আগে। ছেলে অত পড়াশোনা করে বিদেশে চাকরি ছেড়ে অভিনয়ের দিকে ঝুঁকেছিল, কিন্তু মা তাতে বাধা দেননি। আবার সেই সব ছেড়ে ছেলে চাকরি করতে বিদেশ যাচ্ছে বলেও তার কোনো আপত্তি নেই। বললেন, যে যার সমস্যা নিজে বেশি বুঝবে। ওর কিসে ভালো হয় তা তো আমার চেয়ে ওই ভালো জানে, তাই না? বাবা রঞ্জনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ওর কাছে তিতির সম্পর্কে জেনে নিন। আমি আর কি বলবো, আমি তো একটাই কথা বলবো, তিতির কিন্তু এক খুব ভালো মেয়ে। বলছো? বৌদি যখন ননদের সম্পর্কে এই কথা বলে তখন বুঝতে হবে কথাটা 100 ভাগ সত্যি। কৃষাণুর মামা জিজ্ঞাসা করলেন, দিন নয়েক বাদে একটা ভালো দিন আছে, আপনাদের অসুবিধে হবে না তো? বাবা বললেন, এত তাড়াতাড়ি বিয়ে বাড়ি ভাড়া পাওয়াটা তো মুশকিল। এই সমস্যার সমাধান যে কিভাবে করব বুঝতে পারছি না। মামা বললেন, একটা সমাধান আছে। ভবানীপুরে একটা বিয়ে বাড়ি ভাড়া করেছিলেন আমার বন্ধু ওই তারিখেই, কিন্তু বিয়েটা ছেলের কাকার মৃত্যুর জন্য পিছিয়ে গিয়েছে। তো আমরা একটা প্রস্তাব দিচ্ছি, ওই একই দিনে ওখানে যদি বিয়ে আর খাওয়া দাওয়া হয় তাহলে অসুবিধে হবে না। বৌভাত না হয় তারপর নিজেদের মধ্যেই বাড়িতেই হবে, অর্থাৎ আপনাদের এবং আমাদের অতিথিরা ওই একই দিনে একত্রিত হবেন। ভালো, কিন্তু তাতে তো লোকজন অনেক বেশি হয়ে যাবে। না না, কোনো সমস্যা নেই। ধরুন এই 800 লোক হলো, তার মধ্যে আপনাদের 300 আর আমাদের 500। ক্যাটারারকে পেমেন্ট করার সময় আমরা সেইভাবেই পে করব, আপনারা আর আমরা মিলে। বাড়ি ভাড়া, ডেকোরেশন সবই সমান সমান। এতে কি বলুন তো, কারোর ওপরে আর বেশি চাপ পড়বে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। ক্যাটারার, ডেকোরেটর এরা যদি দায়িত্ব নেয় তাহলে তো আমাদের দায়িত্ব শুধুমাত্র কেনাকাটা করা আর এই নেমন্তন্ন করা, তাই না? কিন্তু হ্যাঁ বলুন। মেয়ের বাবা হিসেবে এবার আমার একটা জিজ্ঞাস্য আছে। আপনাদের কোনো ইচ্ছে আছে কি না? হ্যাঁ আছে, আমরা চাই আপনার মেয়ে আর আমার ছেলে সুখী হোক। বাবা স্পষ্ট চোখে তাকালেন কথাটা শুনে। মামা বললেন, আমরা একসঙ্গে যদি কাজটা করি তাহলে অন্য ইচ্ছার কথা কিন্তু ওঠে না। এই সময় কৃষাণু ঘরে এসে বাবাকে প্রণাম করল। রঞ্জনার দিকে এগোতেই সে দ্রুত সরে গিয়ে বলল, এ কি, না না, এসব করো না। কৃষাণু বসলে বাবা জিজ্ঞাসা করলেন, তুমি এবার গেলে কবে আবার আসতে পারবে বলে মনে করো? আমি বছর খানেকের আগে তো আসতে পারবো না। তা ততদিনে তিতির এখানে কি করবে তা কি ঠিক করেছো? ততদিন তো ওর থাকার কথা নয় এখানে। পাসপোর্ট পেতে মাস আড়াই সময় লাগবে, তারপরে ও ওখানে চলে যাবে। ইচ্ছে করলে ওখানেও কাজকর্মও করতে পারবে। অবশ্য সবটাই ওর ওপর নির্ভর করছে। হ্যাঁ, আপনার তো অভিনয়ে বেশ নাম হয়েছে, তা হঠাৎ অভিনয় ছেড়ে দিচ্ছেন কেন আপনি? আপনি আমাকে তুমিই বলবেন। তা দুটো রেল লাইন কখনো একত্রিত হয় না। তাছাড়া আমার আর অভিনয় করতে ভালো লাগছিল না। এই সময় কাজটা পেয়ে মনে হচ্ছে বেঁচে গেলাম।
ওরা কফি বিস্কিট খেয়ে উঠল। জরুরি কথা শেষ করে বাইরে বেরিয়ে কৃষাণু ট্যাক্সি ডেকে দিল। গাড়িতে ওঠার পর বাবা বললেন, ছেলেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ। কেন বলো তো? কেন? স্পষ্ট কথা বলতে পারে। আমার এবং তার মামার সামনেই কিন্তু বলতে পারলো যে দুটো রেল লাইন একত্রিত হয় না, অর্থাৎ দুজনেই এক কাজ করলে সমস্যা তৈরি হবে। বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান ছেলে। চলো তোমাকে নামিয়ে দিয়ে যাই। না না, আপত্তি করো না, খবরটা তোমার বাবা মাকে দিয়ে নেমন্তন্নের কাজটাও না হয় শুরু করা যাক। নেমন্তন্ন সেরে বাবা চলে গেলেন। তিতিরের এই আচমকা বিয়ের খবরে রঞ্জনার মা খুব খুশি। রঞ্জনার বাবাও বললেন, বেয়াই মশাই, আপনার মেয়ে তো আমারই মেয়ে, যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে নিঃসংকোচে জানাবেন। নিজের ঘরে চলে এসে খাটের উপর চুপচাপ কিছুক্ষণ বসে রইল রঞ্জনা। তিতিরের বিয়ে হচ্ছে বলে মন ভালো হওয়ার কথা, কিন্তু গত রাতে স্মৃতি এখনও তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। লোকটা বাড়িতে ঢুকে বিয়ের কথা যখন শুনেছিল তখন জানতো না যে সে ওই বাড়িতেই আছে। মনের সুখে তার সম্পর্কে কুকথা বলে যেতে পেরেছিল। তারপর যেই তার গলা ওর কানে গেল, অমনি কেঁচো হয়ে গেল। ভুল করেও বাইরে এলো না একবারও। এমনকি সকালেও চা খেলো নিজের ঘরে বসে। সুবীর যদি ওর সঙ্গে তিতিরের বিয়ের ব্যাপারে সহজ গলায় কথা বলতো তাহলে সে খুশি হতো। লোকটা ভদ্র ব্যবহার করলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর কিছু থাকে না। তিতির জিজ্ঞাসা করেছিল এভাবে কতদিন চলবে। উত্তরটা সে দিয়েছিল, কিন্তু নিজের কাছে এই ব্যাপারটা স্পষ্ট নয়। এ এক অদ্ভুত জ্বালা। মা এসে দাঁড়ালো দরজায় এই সময়। হ্যাঁ রে, কালো বাড়িতে কি হলো? কি আর হবে, তিতিরের বিয়ের ব্যাপারটা ঠিক হলো। শ্বশুর তো তোর মাটির মানুষ, তা শাশুড়ি কি বলল? উনি এখন খারাপ ব্যবহার করেন না। তা চলে এলি যে, থাকতে বলল না? মা, আমি তো ওখানে থাকার জন্য যাইনি। সুবীরের সঙ্গে কথা হয়েছে? না। সে কি, ও কাল এখান থেকে বাড়ি ফিরে যায়নি? হ্যাঁ, গিয়েছিল। আমি তো তিতিরের ঘরে ছিলাম। জানার পর আর সে নিজের ঘর থেকে বের হয়নি। আমি তো রাত্রে থাকতেও চাইনি, কিন্তু শ্বশুরমশাইয়ের কথা ফেলতে পারিনি, তাই থেকে গিয়েছিলাম। কেন, কি বলেছেন উনি? উনি বলেছেন ওটা আমারও বাড়ি। শোন, তোকে একটা কথা বলি। সুবীরের ব্যাপার স্যাপার কিন্তু আমার ভালো লাগছে না। এই যে হুট করে এ বাড়িতে চলে এলো, অসুস্থ হয়ে শুয়ে পড়ল, আমার তো মনেই হলো না তেমন কিছু। বুঝতেই পারছিলাম তোর সঙ্গে দেখা করতে চায় না, অথচ এই বাড়িতে সময় কাটাতে চায়। আমি তো বললাম শরীর খারাপ লাগলে রঞ্জুকে ফোন করো অফিসে। বলল না, ওকে বিরক্ত করতে চাই না। আমার কিন্তু এসব ভালো লাগছে না। শোন মা, এবারে এলে বাড়িতে ঢুকতে দেবে না। সেটা কি সম্ভব বল? যতদিন ও জামাই হয়ে আছে ততদিন না বলি কি করে? তাহলে তো মামলা করতে হয় এখন। আমি জানি না বাবা, সম্পর্ক নেই অথচ সম্পর্ক আছে, এই কেমন কথা? মা চলে গেল। রঞ্জনা উঠল। মাকে তো দোষ দেওয়া যায় না, মা তো ঠিক কথাই বলেছে। সে হঠাৎ সিদ্ধান্ত নিল সুবীরের সঙ্গে এই ব্যাপারে সরাসরি কথা বলবে। এছাড়া আর অন্য রাস্তা নেই। দুপুরে উপাসনার ফোন এলো। রঞ্জনা, বিরক্ত করছি, আজ ছুটির দিন, কিন্তু কিছুক্ষণের জন্য একবার আসতে পারবে? জরুরি। এখনই? হ্যাঁ নিশ্চয়ই। অফিসে তো? না না, তুমি ফ্লোরিজে এসো। 45 মিনিটের মধ্যে এসো। 40 মিনিটেই পার্ক স্ট্রিটের ফ্লোরিজ রেস্টুরেন্টে পৌঁছে গেল রঞ্জনা। দরজা ঠেলে ঠান্ডা ঘরে ঢুকতেই উপাসনা হাত নাড়ল। উপাসনা একা নয়,
ওর সামনে একজন ভদ্রলোক বসে আছেন। কোনো কোনো পুরুষের চেহারায় মোলায়ম একটা শুদ্ধতা থাকে, ইনি সেই ধরনের। উপাসনা বলল, বসো। রঞ্জনা, ইনি হলেন তথাগত সেন শর্মা। তথাগত নমস্কার করতেই রঞ্জনাকে হাত জোড় করতে হলো। উপাসনা বলল, ছুটির দিনেও তোমাকে ডাকতে হলো, কারণ হাতে একদম সময় নেই। তথাগত দিল্লিতে থাকেন। ওর কোম্পানির নাম মার্চেন্ট অ্যান্ড বয়েজ। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ওরা কলকাতায় 3 দিনের সম্মেলন করতে চাইছেন। ওদের বিজনেসের সঙ্গে জড়িত ইস্ট এশিয়ার সমস্ত প্রতিনিধিরা এখানে আসবেন। এই প্রায় 28 জন মতন। কবে? 28 তারিখে, অর্থাৎ 21 দিন, আর আমাদের হাতে সময় আছে। রঞ্জনা হাসল। তথাগত সেটা লক্ষ্য করে বললেন, আপনি ঠিকই ধরেছেন। প্রথমে এটা করার কথা ছিল দিল্লিতে। পরশু আবার চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন যে কলকাতায় করতে হবে, কারণ এখানে পৌঁছতে সবার সুবিধে হবে। তুমি নিশ্চয়ই সব কথা বলে নিয়েছো উপাসনা? না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় তো আমি কলকাতায় থাকবো না, আমাকে একবার জার্মানি যেতে হবে। আপনার অ্যাবসেন্সে? নো প্রবলেম, কাজটাতে করবে আমার অফিস, এবং রঞ্জনা থাকবে তো। রঞ্জনা বলল, হ্যাঁ, সময় বেশি নেই। আপনাদের কি কি প্রয়োজন তার একটা লিস্ট আমার পাওয়া দরকার। সেটা পেলে আমি একটা ব্লুপ্রিন্ট তৈরি করে আপনাকে দেব। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে 2-3 দিনের মধ্যেই কাজটা শুরু হয়ে যাবে। ব্লুপ্রিন্ট মানে? আপনাদের যা যা ইচ্ছে সেটাকে রেখে কিভাবে ব্যাপারটাকে আকর্ষণীয় করা যায়, প্রতিনিধিরা যেখানে থাকবেন তার ব্যবস্থা, এয়ারপোর্ট টু হোটেল অ্যান্ড ব্যাক, মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার, অনুষ্ঠান যেখানে হবে তার ডেকোরেশন, ডিটেলস, সমস্ত কিছু দিয়ে আমরা একটা বাজেট কোড করব। অবশ্য আপনাদের কোনো সাজেশন থাকলে বলতে পারেন। না, সেরকম কিছু নেই। ব্যাপারটা খুব কালারফুল হোক এবং ত্রুটিমুক্ত হোক, এটাই চাই। ঠিক আছে, তাহলে আপনাদের চাহিদা কি আমার জানা দরকার। এই সময় উপাসনা বলল, ওকে তথাগত, আপনারা তাহলে কথা বলুন। আমি বাড়িতে গেস্ট বসিয়ে রেখে এসেছি। রঞ্জনার ওপর আমার ফুললি কনফিডেন্স আছে। ওকে। তথাগত তার অ্যাটাচি খুলতেই রঞ্জনা বলল, 1 মিনিট, চা না কফি? কফি। বেয়ারাকে ডেকে অর্ডার দিল রঞ্জনা। তথাগত বললেন, আমাদের যা যা মিনিমাম দরকার তা আপনাকে দিচ্ছি ম্যাডাম। না না, আমাকে ম্যাডাম বলবেন না, রঞ্জনা ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আমাকেও তথাগত বললে খুশি হব। তথাগতর এগিয়ে দেওয়া কাজটা হাতে নিতেই কিছু দূরের দরজাটা খুলে গেল। রঞ্জনা দেখতে পেল না কৃষাণু এবং তিতির এই রেস্টুরেন্টেই ঢুকেছে। ঢুকেই তিতির তার বৌদিকে দেখতে পেয়ে কৃষাণুকে দেখালো। শুরু করছি এবার এই উপন্যাসের শেষ পর্ব। রঞ্জনা হাসল, হেসে মাথা নেড়ে কাছে আসতে বলল। ওরা সামনে আসতেই রঞ্জনা বলল, ইচ্ছে হলে তোমরা কিন্তু এখানেও বসতে পারো। কৃষাণু মাথা নাড়ল। না না, আমরা তো নিছক আড্ডা মারব, আপনাদের অসুবিধা হতে পারে। 1 সেকেন্ড ভেবে নিয়ে রঞ্জনা বলল, হ্যাঁ তা অবশ্য, এসো আলাপ করিয়ে দিই। ইনি তথাগত সেন শর্মা, দিল্লিতে থাকেন। ওর কোম্পানি এখানে 3 দিনের সম্মেলন করবে এবং সেই কাজটা আমাদের দিয়েই করাতে চাইছেন। মিস্টার সেন শর্মা, ইনি হলেন তিতির, এখন টিভি স্টার, সম্পর্কে আসলে আমার ননদ। আর এ হলো কৃষাণু, এও টিভি স্টার, তবে অভিনয় ছেড়ে বিদেশে চলে যাচ্ছে চাকরি নিয়ে, এবং তিতিরকে জীবনসঙ্গী করে। শোনা মাত্রই তিতিরের 2 গালে রক্ত জমে উঠল। সে উদাসভাবে অন্যদিকে তাকালো। তথাগত উঠে দাঁড়িয়ে কৃষাণুর সঙ্গে হাত মিলিয়ে বললেন, আলাপ করে ভালো লাগলো, অভিনন্দন গ্রহণ করুন। ধন্যবাদ। কৃষাণুও হাসল। তারপর রঞ্জনাকে বলল, ঠিক আছে, আপনারা কথা বলুন, পরে কথা হবে। বেশ বিস্ময়ের সঙ্গেই কৃষাণু তিতিরকে সঙ্গে নিয়ে খানিকটা দূরের টেবিলে গিয়ে বসল। রঞ্জনা লক্ষ্য করল ওরা এমনভাবে বসেছে যে মুখ তুলে কথা বললে তার সঙ্গে চোখাচোখি হবে না। প্রথমে ভালো লাগা তৈরি হলেও একটা অস্বস্তি মনে এলো। অস্বস্তি কেন বুঝতে পারছিল না সে, ফলে মন ফেরাতে কাজে ঢুকে পড়ল।
তথাগত তৈরি ছিল। ব্যাগ থেকে কাগজপত্র বের করে তিনি রঞ্জনাকে বিশদে জানিয়ে দিলেন তার কি কি চাই। শেষ করলেন, ওপেনিং সেরিমনিতে একটা বড় পার্টি দিতে চান আমার বস। কোনো ইন্ডিয়ান ড্রিঙ্কস রাখবেন না। আর উনি চান ওই পার্টিতে কলকাতার কিছু সেলিব্রিটি এবং ফিল্মের সুন্দরী নায়িকাদের আমন্ত্রণ জানাতে। বিপদে ফেলবেন? কেন? আপনি হয়তো জানেন না, কলকাতায় সুন্দরী নায়িকার সংখ্যা 1 বা 1.5, বাকিরা নিশ্চয়ই ভালো অভিনেত্রী। কিন্তু ঠিক আছে, উপাসনার সঙ্গে টাকা পয়সার ব্যাপারে আপনার কি কথা হয়ে গেছে? আমি যে বললাম আপনারা বাজেট কোট করুন, অস্বাভাবিক কিছু না হলে অসুবিধা হবে না। কিন্তু 2-3 দিন নয়, আমি কাল বিকালের ফ্লাইটেই ফিরে যাব। তার আগেই যদি বাজেটটা পাই তাহলে সুবিধা হয়। তাহলে সেটা একটা অ্যাপ্রক্সিমেট বাজেট হবে। ধরুন কলকাতার 1 নম্বর নায়িকাকে আপনি চান, তিনি সেদিন ফ্রি আছেন কিনা দেখতে হবে। থাকলে হয়তো বলবে শুধু পার্টির ইমেজ বাড়ানোর জন্য গেলে তার হয়ে অমুক সেবা প্রতিষ্ঠানকে 50,000 টাকা দিতে হবে। টাকাটা 20ও হতে পারে, কেউ জানে না। তাই অত তাড়াতাড়ি বাজেটে সঠিক সংখ্যা লেখাটা অসম্ভব। ওরা পার্টিতে আসার জন্য টাকা চাইবেন? কেউ নিজের জন্য, কেউ কোনো সংস্থাকে সাহায্য করতে। আপনাদের ওরা চেনেন না, জানেন না, আমন্ত্রণ জানাতেই ছুটে যাবেন কেন? কি ইন্টারেস্ট? আই সি। ঠিক আছে, কিন্তু দেখবেন 10-15% বেশি যেন হেরফের না হয়। কফি এলো, সেটা বানাবার দায়িত্ব নিল রঞ্জনা। জিজ্ঞাসা করল, চিনি, দুধ? না, একেবারে ব্ল্যাক কফি। স্বাস্থ্য সচেতনতা? না না, ওগুলো না মেশালে কফির আসল স্বাদটা পাই, তাই। ও, তা আপনি দিল্লিতে কতদিন আছেন? এই চাকরির সুবাদে? না, আমি ওখানেই জন্মেছি, বড় হয়েছি। বাবা অল্প বয়সে সেটেলড করেছিলেন দিল্লিতে। আমার মা এলাহাবাদের বাঙালি। পশ্চিমবঙ্গে এলে হোটেলেই থাকি, কোনো আত্মীয় বন্ধুও নেই। আশ্চর্য, আপনার বাংলা শুনলে মনেই হয় না কোনো অবাঙালি টান নেই আপনার বাংলায়। হ্যাঁ, ওটা আমার বাবার জন্য। উনি এই বিষয়ে ভীষণ সতর্ক ছিলেন। বাহ, খুব ভালো। কফি খাওয়ার পর বিল এলো। রঞ্জনা দিতে চেয়েছিল, কিন্তু তথাগত তীব্র আপত্তি জানালো। টাকা নিয়ে ওয়েটার চলে যাবার পর রঞ্জনা জিজ্ঞাসা করল, আপনি কোথায় উঠেছেন? মানে যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করব কিভাবে? হ্যাঁ নিশ্চয়ই, হোটেল হিন্দুস্থানে উঠেছি, 311 নম্বর রুম। আমার তো এখানে কোথাও যাওয়ার নেই, ঘরেই থাকবো। বেশ, আমি তাহলে এখন থেকেই কাজ শুরু করছি। বাজেটটা তৈরি করার জন্য অবশ্য সময়টা খুবই কম, প্রয়োজন হলে নিশ্চয়ই যোগাযোগ করব। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। নিজের টেলিফোন নাম্বার দিয়ে দিল রঞ্জনা, সেই সঙ্গে অফিসেরও। কাগজের দিকে তাকিয়ে তথাগত বললেন, হ্যাঁ, এই অফিসের নাম্বারটা তো আমি জানি। দরজার দিকে পা বাড়াবার আগে হাত নাড়ল রঞ্জনা তিতিরদের দিকে তাকিয়ে। তৎক্ষণাৎ তিতিরকেও হাত নাড়তে দেখল সে। বাইরে বেরিয়ে রঞ্জনা তথাগতকে বলল, চলুন, একটা ট্যাক্সি নিয়ে আপনাকে নামিয়ে দিয়ে যাচ্ছি। আমার বাড়ি আপনার হোটেলের পথেই পড়বে। ধন্যবাদ, এখান থেকে তো বেশি দূর নয়, এইটুকু হাঁটতে আমার ভালোই লাগবে। রঞ্জনারা বেরিয়ে গেলে তিতির বলল, মানুষ চাইলেই খুব দ্রুতই নিজেকে বদলাতে পারে। কীরকম? এই যে বৌদি, বছরখানেক আগেও নিপাট ঘরোয়া ছিল। আমাদের বাড়ি থেকে বাপের বাড়ির রাস্তাটুকুও ছাড়া ভালো করে কলকাতায় চিনত না। এই চাকরিতে ঢোকার পর কি দ্রুত নিজেকে পাল্টে ফেলল। আজ যার চেহারা দেখলে তার সঙ্গে আগের বৌদির কোনো মিল নেই। এখন তো ওকে খুব সপ্রতিভ দেখালো। নিজের কাজটা নিশ্চয়ই ভালো বোঝেন। তাই তো দেখলাম। তোমার দাদা ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেন? একটু হোঁচট খেল তিতির। এক পলক ভাবল সত্যি কথাটা এই মুহূর্তে বলা ঠিক হবে কিনা। ঠিক করতে না পেরে বলল, আমাদের দেশের বেশিরভাগ পুরুষই স্ত্রীর উত্থান মেনে নিতে পারে না। না না, এটা বলো না, এখন সময় বদলে গিয়েছে। আচ্ছা তিতির, তুমিও তো বছরখানেক আগে আর 5 জন বাঙালি মেয়ের মতোই সাধারণ জীবনযাপন করতে। অভিনেত্রী হিসেবে সফল হওয়ার পর নিজের কোনো পরিবর্তন দেখতে পাও? নিশ্চয়ই, একটা না, অনেকগুলো। আগে খুব সরল ছিলাম, যে যা বলতো বিশ্বাস করতাম, কিন্তু ঠকতাম না, কারণ
তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল ওপরে ওপরে। আর এখন আমি ঠিক উল্টো, কেউ কিছু বললেই সন্দেহ করি, ভাবি এটা সত্যি নয়, কিন্তু মুখে কিছু বলি না, ভান করি। কাউকে ঠকাই না, আঘাত করি না, কিন্তু নিজেরটা আদায় করার নীরব কৌশল শিখে ফেলেছি। মাই গড, তাহলে আমার প্রস্তাবকেও তুমি সন্দেহ করেছো? একেবারে যে করিনি তা বলবো না। তুমি কি মনে করো কোনো বদ মতলব নিয়ে তোমাকে প্রস্তাব দিয়েছি? তা জানি না বাবা। তাহলে তুমি রাজি হলে কেন? তুমি কষ্ট পেতে পারো তাই। সরি, আমার কষ্টের কথা তোমাকে ভাবতে হবে না। সেটা ভাবার জন্য ও দেশে কাউকে রেখে এসেছো নাকি? মানে? বইতে পড়েছি বিবাহিত জীবনে দুজনের দায়িত্ব পরস্পরের কথা ভাবার। ও, তোমার সঙ্গে অভিনয় করছি মানেই তোমার সব কথা আমি জানি না। তুমি বেশ ভদ্র মানুষ এইটুকু ছাড়া। অতএব তোমার প্রস্তাব আমাকে তো চিন্তায় ফেলবেই। বিয়ের পর আমাকে বিদেশে গিয়ে তোমার সঙ্গে থাকতে হবে, সেই জায়গাটাও তো আমার অজানা। তবু আমি রাজি হয়েছিলাম, কারণ এর মধ্যেই আমার অভিনয় জীবন নিয়ে আগ্রহ কমে এসেছে। আমি যতই ভদ্র জীবনযাপন করি না কেন, যেহেতু আমাকে পর্দায় দেখা যায়, তাই যে কোনো দর্শক তার মতো করে আমায় নিয়ে গল্প বানাতে পারে। আর কোনো অভিনেত্রীকে নিয়ে যখন গল্প বানানো হয়, সেটা শুধু তার চরিত্র হননই হয়। আমাকে নিয়েও গল্প তৈরি করেছেন, এবং সেটা তৈরি করেছিল আমার নিজের দাদা। নিজের লোকই যদি করে থাকে, তাহলে বাইরের লোক কতটা করছে তা তো অনুমান করা সম্ভব। এ কারণেই মনে হয়েছিল যে আমিও অভিনয় ছেড়ে দেব। আবার তোমাদের বাড়ির লোকও চায় না বলে আমি অভিনয় ছেড়েই গৃহবধূ হয়ে বসে থাকব, এটাও ঠিক আমি মানতে পারছিলাম না। তারপর বৌদি এসে যখন তোমার মায়ের কথা বলল, তখন সব দ্বিধা চলে গেল। কীরকম? বৌদির কথা অনুযায়ী তোমার মা খুব সহজ, স্বাভাবিক এবং নরম মনের মানুষ। এইরকম মানুষ যে পরিবারে থাকেন, তাদের মনে শঠতা আসতে পারে না। ও, মায়ের কথা শুনে তোমার মনে হলো আমি অসৎ নই? অবশ্যই, আম গাছেই তো আম হয়, বাবলা গাছে তো নয়। তা তোমার মন এখন পরিষ্কার? মন হলো আকাশের মতো, কখন যে মেঘ হুড়মুড় করে ঢুকে পড়ে। ঢুকে দেখুক না, ঝেঁটি ওদের বের করে দেব। আচ্ছা, বিদেশে বাড়িতে ঝাঁটা ব্যবহার হয়? না, ওখানে ঝাঁটা ব্যবহার হয় না, ভ্যাকিউম ক্লিনার, মোর পাওয়ারফুল। কিন্তু ঝাঁটার মতো এফেক্টিভ নয়। তিতিরের বিয়ে, অথচ উপাসনা তার উপর সব দায়িত্ব ছেড়ে দেওয়ায় হিমশিম খাচ্ছিল রঞ্জনা। সেদিন দুপুরের পর অনেক রাত অবধি কাজ করেও বাজেটটা শেষ করতে পারেনি সে। পরের দিন উপাসনার সঙ্গে বসে দেখল অঙ্কটা বেশ বড় হয়ে গিয়েছে। এর নিচে কাট করলে কোম্পানির ক্ষতি হওয়ার সম্ভাবনা। উপাসনার নির্দেশ অনুযায়ী তথাগতকে লাঞ্চে ডেকেছিল সে। গুরুসদয় রোডের দামি রেস্তোরাঁয় বসে প্রথমেই বাজেট নিয়ে কথা হয়েছিল। তথাগতর কপালেই একটু ভাঁজ পড়েছিল। তারপর বলেছিলেন, আমি চেষ্টা করব যাতে অ্যাপ্রুভাল পাওয়া যায়। এর কমে কিন্তু সম্ভব নয়। অন্তত আপনারা যা চেয়েছেন তা করা যাবে না। বুঝতে পেরেছি। উপাসনা বলেছে, আর রঞ্জনারও ধারণা ছিল তথাগত দর কষাকষি করবেনই, কিন্তু ভদ্রলোক তা না করায় সে বেশ অবাক হলো। খাওয়া দাওয়ার পর তথাগত বললেন, যদি কিছু না মনে করেন, আপনি দিন দুয়েক পরে কি দিল্লিতে আসতে পারবেন? কেন? না, সময় বেশি নেই। বাজেট দেওয়ার পর যদি বড় কর্তা আলোচনা করতে চান, তাহলে তার সঙ্গে বসে চটপট করে নিলে ওয়ার্ক অর্ডার পেয়ে যাবেন। এতে সময় নষ্ট হবে না। রঞ্জনা দ্বিধায় পড়ল। সে কখনো দিল্লি যায়নি। তার চেয়ে বড় কথা তিতিরের বিয়ে। শ্বশুরমশাইকে সে কথা দিয়েছে দায়িত্ব নেবে। এদিকে উপাসনা ব্যবসার কাজেই জার্মানি চলে যাচ্ছে। তথাগতর কথায় যুক্তি আছে অবশ্য। একটা দিন শুধু 24 ঘন্টা নয়, তার চেয়ে অনেক বেশি সময়। সে মাথা নাড়ল। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে যেতে হবে। গুড।
ওখানে আপনার কোনো কানেকশন আছে? দিল্লিতে? না। তাহলে তো আপনার থাকার অ্যারেঞ্জমেন্ট আমরাই করব। কোম্পানির বেশ ভালো গেস্ট হাউস আছে। আমার আসলে খুব ভালো লাগছে। কলকাতার মহিলারা এখন দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদের মহিলাদের সঙ্গে সমান তালে এগিয়ে গেছেন। কীরকম? এই যে আপনাদের সংস্থা উপাসনা আপনি চালাচ্ছেন, বেশ ভালো তো? না না, আপনি ভুল করছেন। উপাসনা আমার বস, আমি ওর কর্মচারী। তাই? কিন্তু গতকাল তো উনি আপনার আসার আগে বলেছিলেন আপনারা সহপাঠিনী, বন্ধু, তাই তো জোর খাটাতে পারেন। ভালো লাগলো শুনে। বিল মেটানোর সময় তথাগত হাত বাড়ালে রঞ্জনা আপত্তি জানালো। না, আজকে আমি আপনাকে ডেকেছি। কিন্তু কোনো কিন্তু নয়। আর তাছাড়া এই পেমেন্ট আমি করছি না, আমার কোম্পানির অ্যাকাউন্টে যাচ্ছে। আপনি সংকোচ করবেন না। ঠিক আছে। আচ্ছা, আপনার ফ্লাইট কখন? সন্ধেবেলা। আপনি কি আজকেও হেঁটে হোটেলে ফিরবেন? হ্যাঁ, এখান থেকে তো বেশি দূর মনে হয় না। ঠিক আছে, আসি। আশা করি আবার দেখা হবে। হ্যাঁ, অবশ্যই। ট্যাক্সি নিয়ে সোজা শ্বশুরবাড়িতে পৌঁছতেই বিপত্তি। দরজা খুলল সুবীর। রঞ্জনাকে দেখে একটু থতমতই খেল, তারপর সরে দাঁড়ালো। একটাও কথা না বলে ভিতরে ঢুকল রঞ্জনা। ডাইনিং টেবিলে তখন শাশুড়ি বসেছিলেন, তার সামনে কাগজ কলম। রঞ্জনাকে দেখে বললেন, ও তুমি এসে গেছো, আসো আসো, তোমার কথাই ভাবছিলাম। কি ব্যাপারে? যতই তোমরা বলো কম কম করে, তবু আত্মীয় স্বজনকে তো চিঠি দিয়ে নেমন্তন্ন করতে হবে, মেয়ের জন্য জিনিসপত্র কিনতে হবে। তা এগুলো কি আমার একার পক্ষে সম্ভব? হুট করে বিয়ে ঠিক করলেই হলো। পাশের ঘর থেকে তিতির বেরিয়ে এলো এই সময়। শোনো, ওইসব কিছু করতে হবে না। বাহ, উনি এলেন আর বললেন, সমাজে মুখ দেখানোর কিছু বাকি থাকবে না কিছু না করলে। শ্বশুরমশাইও বেরিয়ে এলেন। কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, থাকবে। এতই যখন অসুবিধে, তখন পাত্রপক্ষের সঙ্গে কথা বলছি। আইনসঙ্গত ব্যাপার করলে ওদের যদি আপত্তি না থাকে, তাহলে তো তোমাদের আর ঝামেলা পোয়াতে হবে না। আশ্চর্য, তুমি আমার সব কথার মানে এরকম উল্টো বোঝো কেন গো? আমি কি বলেছি ঝামেলা হচ্ছে? আমি বলছি এই বয়সে একা তো সব আমি করতে পারবো না, তাই বৌমা যদি বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এখানে এসে থাকতো, তাহলে সকাল সন্ধে তাকে নিয়ে কাজগুলো শেষ করতে পারতাম। তা সেটা একবার বৌমাকে জিজ্ঞাসা করে দেখো। আমার তো অফিসের সমস্যা হবে বাবা। কেন? তুমি সকালে যে সময় বেরিয়ে যাও সেই সময় যেও, সন্ধ্যার মধ্যে ফিরে এসো। আর বিয়ের সময় তো কয়েকদিন ছুটি নেবে। এখন আমাকে অফিসে ছুটি দেবে না মা? আশ্চর্য, ননদের বিয়েতেও তুমি ছুটি পাবে না? হ্যাঁ, আসলে অন্য সময় হলে হয়তো পেতাম, কিন্তু এখন একটা খুব বড় কাজ শুরু হতে চলেছে, যার সমস্ত দায়িত্ব আমার ওপরে। হয়তো 2-3 দিনের জন্য আমাকে দিল্লিও যেতে হতে পারে। উপাসনা তো বিদেশে যাচ্ছে, তাই জন্য এই চাপ। তুমি একা দিল্লি যাবে? গাছে তুলে মই কেড়ে নেওয়া একেই বলে। দাদা! অত জোরে দাদা বলার মতো কিছু বলিনি। কেউ যদি গাছে তুলে দেয়, তাহলে তুমি এগিয়ে গিয়ে ওই মই ধরছো না কেন? হ্যাঁ, পেছন থেকে বিদ্রূপ করার তো তোমার স্বভাব। বৌমা, আমার ঘরে তিতিরকে নিয়ে এসো। শ্বশুরমশাই নিজের ঘরে চলে গেলে রঞ্জনা সুবীরের দিকে তাকালো, তারপর বলল, তোমার সঙ্গে কোনো ঝামেলায় আর যাব না বলেই ঠিক করেছিলাম। আজ এই কথার পর তুমি আমাকে যেতে বাধ্যই করবে। মানে? তোমার শরীরের ডাক্তারি রিপোর্টগুলো কিন্তু আমার কাছেই আছে। তিতির, এসো। শ্বশুরমশাই চুপচাপ বসেছিলেন। ওরা ঘরে ঢুকতেই তিনি বললেন, এসো, এখানে বসো। তিতির, শোনো, সব বাবা মাই চান মেয়ের বিয়ে জাঁকজমক করে দিতে, মেয়েরাও বোধহয় সেই অনুষ্ঠানে খুশি হয়, কিন্তু আমি তো অক্ষম। তোমার বৌদি এখন যে চাকরি করছেন, তাতে তার কর্তব্য সেটা ভালোভাবে করা। তুমি তো শুনলে তাকে দিল্লি যেতে হতে পারে।
আমি কখনোই তার প্রতিবন্ধক হতে চাই না। পার্টি যেভাবে হবে ঠিক হয়েছে তাই হবে, কিন্তু লোকাভাবে যদি আয়োজন সংক্ষেপে হয়, তুমি মা কষ্ট পেও না। তুমি যা ভালো মনে করবে তাই করো বাবা, আমার কোনো কষ্ট হবে না। বৌমা। হ্যাঁ বাবা, আপনি কি আমাকে আমার নাম ধরে ডাকতে পারেন না? মানে? আপনি তো তিতিরকে মেয়ে বলে ডাকেন না। ও হ্যাঁ, ঠিক, আমি বুঝতে পারিনি। বেশ, তুমি কি বলো রঞ্জনা? আমার খুব খারাপ লাগছে। গতকালই এই কাজটা এসেছে, আমার উচিত ছিল আপনাদের পাশে দাঁড়ানো, কিন্তু তুমি তো পাশেই আছো। কিছু শাড়ি জামা আর গয়নাগাটি এখনই না কিনে তিতিরকে টাকা দিয়ে দিলে সে পরে ইচ্ছে মতো কিনে নিতে পারে। আর তাছাড়া বিদেশে যাওয়ার পর ওর তো পোশাকও তো লাগবে প্রয়োজন মতো। এক গাদা শাড়ির বোঝা সঙ্গে চাপিয়ে দেওয়া কখনো যুক্তিযুক্ত নয়। তবে চেষ্টা করো বিয়ের দিন যেন ওর সঙ্গে থাকতে পারো। আপনি কি কৃষাণুর মায়ের সঙ্গে আর কথা বলেছেন? হ্যাঁ, এই তো আজকে বিকালে আবার যাব। আচ্ছা, তাহলে এখন আসি। এসো। ওরা এবার তিতিরের ঘরে ঢুকলো। রঞ্জনা তিতিরের কোনোই স্পর্শ করল। টেনশন করো না, মন্ত্র পড়ে ধুমধাম করে বিয়েটা যে সবসময় সঠিক বিয়ে নয় তা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পারছো। তোমরা নিশ্চয়ই ভালোভাবে থাকবে। ভালোভাবে? হ্যাঁ, সুখে থাকা মানুষের ভাগ্য, আর সুখ তো চিরকাল একমাত্রায় থাকে না। দুজন মানুষের ছোটোখাটো বিরোধ তো অনিবার্যভাবেই হয়ে থাকে। সেটা যত চটপট মিটিয়ে নেওয়া যায় তত সম্পর্ক ভালো থাকে। আমি পারিনি, পারা সম্ভব ছিল না, তাই তোমার ক্ষেত্রে নিশ্চয়ই তা হবে না। ফোন করো। শাশুড়ি দাঁড়িয়েছিলেন। রঞ্জনা হেসে বেরিয়ে যাচ্ছিল, হঠাৎ বললেন, বৌমা। হ্যাঁ বলুন। চলে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, তুমি ওই আমার সামনে ছেলেকে কি বললে? কিসের রিপোর্ট? সেটা আপনি ওকে জিজ্ঞাসা করলেই ভালো হয় মা। কিসে কি ভালো হয় তা আমি জানি, আপনার শুনলে খারাপ লাগবে। আর কত খারাপ লাগবে? তোমার শ্বশুর মেয়ের বিয়ে দিচ্ছে আমাকে উপেক্ষা করে, তোমার সঙ্গে ফুসফুস করে সিদ্ধান্ত নিচ্ছে, এর চেয়েও খারাপ লাগবে? তোমার ছেলে বা মেয়ের বিয়ের সময় যদি তোমার স্বামী এই কাজ করত তাহলে তুমি বুঝতে পারতে। আমার সেই সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটাই হবে না মা, তা তো জানি। এই বংশ যে লোপ পেয়ে যাবে তা তো একদিনে আমি বুঝেই গেছি। আপনার জানাটাই একটু ভুল আছে মা, বংশ লোপটাই বড় কথা হলো। তিতিরের ছেলে মেয়ে হলেও তারাও তো আপনাদের নাতি নাতনি হবে। হ্যাঁ হবে, কিন্তু তারা ওদের বাপের বংশ পাবে, আমাদের নয়। বাবা তো এসব ভাবছেন না, তিনি তো মহাপুরুষ, উনি আর কি ভাববেন? কিন্তু বংশ তো বাবাকে কেন্দ্র করে। আপনিও তো আমার মতো অন্যের বাড়ি থেকে এই বাড়িতে এসেছিলেন। হ্যাঁ এসেছিলাম, এসে এই বাড়িটাকে আমি নিজের বাড়ি করে নিয়েছিলাম, যা তুমি পারোনি। তাই এই বংশ লোপ পেলে তোমার কিছুই এসে যায় না। মা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঈশ্বর আমায় উপকারই করেছেন। মানে? যদি স্বাভাবিকভাবেও আমার একটা সন্তান হতো তাহলে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া আপনার ছেলের দাসী হয়ে থাকতে হতো আমাকে। আমার দম বন্ধ হয়ে গেলেও ওই সন্তানের মুখ চেয়ে হয়তো কিছুই করতে পারতাম না। তুমি তো এখন এই কথাই বলবে, মা হলে তো বলতে না। তা অবশ্য বলতেই পারেন। এই পর্যন্তই থাক আজকে। কেন, তোমার কিছু বলার আছে নাকি? হ্যাঁ আছে। আপনি আপনি ওই রিপোর্টটার কথা জিজ্ঞাসা করছিলেন না? আপনার ছেলে সন্তান উৎপাদনে অক্ষম, এই সত্যিটা ওই রিপোর্টেই লেখা আছে। শুধু এইটুকুই আদালতে পেশ করলে আমি বিবাহমুক্ত হতে পারি। আমি যে তা করিনি সে কথা জানেন, তবে এবার করব। আজকের ওই মন্তব্যের পরে না করার কোনো কারণ নেই। এলাম। রঞ্জনা বেরিয়ে আসার সময় দেখল ভদ্রমহিলার মুখ কালো হয়ে গিয়েছে। বজ্রাহত মানুষের চেহারা কি এরকমই হয়? রঞ্জনা চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিল।
একটা অদ্ভুত খারাপ লাগা থেকে সে কিছুতেই মুক্ত হতে পারছে না। তিতিরের বিয়ে তো হবে, ঠিকঠাকভাবেই হয়ে যাবে। সে চলে যাবে স্বামীর সঙ্গে বিদেশে। এই বাড়িতে একজন ভালো মানুষ আরও একা হয়ে যাবেন। সে তো এই বাড়ি থেকে চলেই গেছে, হয়তো ডিভোর্স পেয়ে যাবে। তারপর শুধুই শূন্যতা। এখন এই যে সব সমস্যার চাপ, যা নিয়ে মন তিক্ত হলেও সময় কেটে যায়, তাও আর থাকবে না। নতুন করে জীবন শুরুর কথা ভাবতেই বুক কেঁপে ওঠে তার। তার চেয়ে একা থেকে কাজ করে যাওয়া ঢের ভালো। কাজ আর কাজ। এদেশের সমাজ এখনও ডিভোর্সি মেয়েদের দিকে আর চোখে তাকায়। তাকাক, জীবন আর কত বড়, কতগুলো মাসের যোগফল শুধু। সন্ধ্যের পরে বাড়িতে ঢুকতেই মা বলল, তুই এবার একটা মোবাইল ফোন কিনে ফেল রে। কেন? উপাসনা ফোন করেছিল। ও, আর একজনও করেছিল, কি নাম যেন, বুদ্ধদেব নাকি তথাগত? হ্যাঁ হ্যাঁ, কি দরকার জিজ্ঞাসা করাতে বলল, জরুরি কিছু নয়, এমনি নাকি ফোন করেছে এয়ারপোর্টে যাওয়ার আগে। জানলার বাইরে তাকালো রঞ্জনা। রাতের আকাশ, কত তারা। নিশ্চয়ই হাজারো প্লেন এই মুহূর্তে উড়ে যাচ্ছে পৃথিবীর আকাশে। তার কোনো একটায় বসে থাকা একজন মানুষ যাওয়ার আগে তাকে ভদ্রতাবশত হ্যালো বলতে চেয়েছিল। এটার কি কোনো গুরুত্ব আছে? কি জানি, হয়তো আছে, হয়তো নেই, নিহাতি এমনি। সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল উপন্যাসটি এখানেই শেষ হলো। আশা করি এই দীর্ঘ উপন্যাস আপনাদের ভালো লেগেছে। এরকম উপন্যাস যদি আপনারা আরও শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখলে যখনই গল্প উপন্যাস আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।